নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ আমাদের ক্লাবে আমার সাথে আপনারা শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। বাংলার লোকজ সংস্কৃতি আর অলৌকিক মহিমার এক অপূর্ব সংমিশ্রণ হল মধুসুন্দরী দেবীর কাহিনী। জনশ্রুতি আর ভক্তিগীতিতে ঘেরা এই দেবীর আবির্ভাব কেবল এক পৌরাণিক কাহিনী নয়, বরং একটি গ্রাম বাংলার সহজ সরল মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিক চেতনার এক জীবন্ত প্রতিফলন। গভীর অরণ্যের রহস্য, পদ্মদিঘির শান্ত শীতলতা আর দেবীর অলৌকিক কৃপার ছোঁয়ায় এই আবির্ভাবের গল্পটি আমাদেরকে এক মায়াবী জগতে নিয়ে যায়, যেখানে ভক্তি আর দৈব শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই গল্পটি শোনার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত, এবং নিজেদের লেখা পাঠাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমেল করতে পারেন। তবে চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুনে ফেলি আজকের গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন এই কিছুদিন আগে। হয়তো অনেকে বিশ্বাস করেননি, সুতরাং তার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাবার লোভ সংবরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে আর না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিং ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাটিও ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনে যান এবং সম্পূর্ণ অসত্য বলে ডিসমিস করার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত, সর্বজন পরিচিত এবং গভীর উক্তিটি স্মরণ করবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাস করেন না, তিনি না হয় এই গল্প নাই শুনলেন। যাক, সেসব কথা ভূমিকা রেখে না হয় এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়ায় মনটা খুব একটা প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছে মঠ লেনে, নম্বরটা মনে নেই, তবে বাড়িটা চিনি। তাই তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, কই হে? আরে এসো এসো এসো, বসো। তারপর দেখা তো নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরে উঠতে যাচ্ছে এমন সময় ঘোর বৃষ্টি নামলো। তারানাথ এই অবস্থায় আমায় উঠতে দিল না, আর আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝে আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনে এইরূপ ভাব থাকে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউ আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘর দেখেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামলো। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার এবং শুনবার প্রবৃত্তি উভয়েরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমার মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ারই ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী এবং তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা পূর্বের গল্পটিতে বলেছি। আশা করি তা আপনারা ভোলেননি। নারীর সঙ্গে সে যে বহুবার মেলামেশা করেছে
এ কথা বলা বাহুল্য। সুতরাং তার মুখ থেকে যে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হচ্ছিল একটা কি ঘোর দুঃখ সে মনে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও বলেনি। আজ বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারোর কাছে বলেনি। হয়তো সেগুলি ঠিক বলার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর, স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বললাম, তা জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলল, হ্যাঁ, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক ধরনের অদ্ভুত। এই যে প্রেম কাকে বলে, আমি সেবারে বুঝেছিলাম। এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান মশাই, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, আর সে তারপরে মারা গেল, এই তো। ও ঢের শুনেছি। আরে ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে, কেমন? এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা আমি কখনো কাউকে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা এবং দুটো করে পরোটা এবং সাথে আলু ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতো গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রাখলাম। ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব ঠিকই। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, মা চারি, জামা তুই এখন যা, আর দুটো পান নিয়ে আয় তো। মেয়ে চলে গেলে তারানাথ আমার দিকে চেয়ে বলল, এই ছেলে পুলেদের সামনে সেসব গল্প আর কি, বুঝতেই তো পারছো। নাও, চাটা খেয়ে নাও। পরোটা খানা না 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 না, ফেলতে কিন্তু তুমি পারবে না। আরে ইয়াং ম্যান তোমরা এখন, আর খাওয়ার বেলায় অমন। যাও, ওই বৃষ্টির জলে হাতটা ধুয়ে এসো, যাও। চা পানের পর তারানাথ বলতে আরম্ভ করল, শোনো, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকেই। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। আমায় পাগলি ইন্দ্রজাল দেখিয়েছিল, ওই নিম্নতন্ত্রের সাহায্যেই। কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও আমায় বলেছিল। ভাবলাম দেখি না,
কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজলে কি আর হবে? ও পথের পথিক দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99 জন হলো ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের একেবারে আয়ত্তাধীনে। আর দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো তাই খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক, সেসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালালও দেখলাম, দেবী ওষুধের মাদুলি বিক্রেতাকেও দেখলাম, আর দেখলাম সাধু বেশে ভিক্ষুককেও। কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলাম না। এমন অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিলাম। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃত প্রৌঢ় সাধু দেখি একটা পুটুলি বগলে করে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টিভাষী। তিনি আমায় বললেন, তুই যে দেখছি বড় ভক্ত রে বাবা। কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করেই বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বললাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি তোকে পাগলিও বলেছিল। আরে ছোকরা, সাধু হব বললেই তো আর হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা পুরো মাত্রায় রয়েছে। যা যা যা, সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে একটা ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসর। 5টা নরমুণ্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন। তাও আমি দেখলাম। মনে আমার ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম, এই মহাপুরুষকে ছেড়ে আমি কোথাও যাব না এবার। কিছুদিন লেগে রইলাম তার পেছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরে কুসুমবনি বলে একটা গ্রাম থেকে তার চাল ডাল পর্যন্ত কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি নাকি বেশ একজন বড় তান্ত্রিক। তার অনেক অদ্ভুত ক্রিয়াকলাপও নাকি আছে। তবে পাগলির কাছে যেতে লোকেরা যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও ঠিক তেমনই ভয় দেখালো। আমায় বলল, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না, ওরা সব পারে। ওদের থেকে একটু সাবধানে চলো, না হলে আর কি বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা আমি বুঝলাম। একদিন গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসরে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন
নদী তীরের জঙ্গলের মধ্যে। তাই কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়েই যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট এবং খানিকটা অস্পষ্টভাবে দেখলাম। আমার মনে হলো মেয়েটা যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন, আর সেই মেয়েটি বা এলো কেমন করে এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা টের পাবে। মনে আমার কেমন একটা ভয় হলো। সেদিন চলে এলাম। তারপর দিন রাত্রে আমি ঘুমোলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রের সেই মেয়েটি আজও এসেছে। ওর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালেই রইলাম দাঁড়িয়ে। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর আমার সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি যেন বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, আর না মেয়েদের গাউন। অজানা যদিও, তবে ভারী চমৎকার মানিয়েওছে বটে। সেদিন আরো একটা কথা আমার বেশ মনে হলো। মেয়ে মানুষ কি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এমন কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছা আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই আমার কেমন যেন একটা ভয় হলো। সরে পড়ি বাবা, দরকার কি? আর এ দরকার কি আমার এই সবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিত মনে। উঠে আমায় যেতেই হলো। সেদিন আরো একটা জিনিস আমি লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও সেই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ আমার বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্ভাবনা বর্তমান। এই রকম চললো আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে, ওই কি শান্ত সত্যায়ন করার জন্যে। সাধুজি তো প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়। আসলে সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবারই দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার
দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনই তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজকে রাত্রে এসে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, বুঝলে? তোমরা যাকে বলো রোমান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমায় কোনো দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসরে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল যে দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু আমার ভয় হলো। এ ধরনের কাজ কখনো করিনি তো, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন আমি অপরিণত বুদ্ধি, ওই নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত স্বরে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসরে বসে যাই? ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রেই। তা কি আর আমি তখন বুঝেছিলাম? যাকো কথা। রাত ক্রমে গভীর হলো। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনে বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসর। আমি যেখানে বসে আছি, আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারে কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর অন্যদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়োনোর কথাও নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না। আধ সেকেন্ড পরেও যে সেখানে একজন জলজ্যান্ত রূপসী মেয়ের আবির্ভাব, এটা আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তার পরই কিছু এক সেকেন্ড পর্যন্ত। তারপরে কি ঘটল আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত পর্যন্ত আমি পঞ্চমুণ্ডির আসরেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন আমার গায়ে ব্যথা হয়েছে, গলাও একটু ভার হয়েছে। তাই উঠে আমি ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে। শরীর আমার পরদিন সারা দিন কিছু না খেয়েই আমি
শুধু শুয়েই রইলাম। আর কেবলই আমি কাল রাত্রের কথাটাই ভাবছিলাম। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে এলো ওখানে? এ তো একেবারেই অসম্ভব। মেয়েটি যে অসামান্য রূপসী। অজ্ঞান হয়ে পড়ার পূর্বে আমি তা দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞানী বা হয়ে কেন পড়লাম? এরও কোনো সঙ্গত কারণ আমি খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালির জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদরও এনেছেন তিনি। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? উঠে জিনিসগুলো ওখানে রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে বাবা? অসুখ বিসুখ হলো নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কি রকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো বাবা? অমন মন মরা ভাবে বসে আছো কেন? বাড়ির জন্য মন কেমন করছে, তাই না? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি আর নামবো বললেই নামা যায় রে বাপু? এ পথ বড় কঠিন পথ। সেই রাত্রেই আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না অজ্ঞান অচৈতন্য রইলাম আমি। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ার সেবায় ক্রমে আমি সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরবেলা। সাধু আমায় বললেন, তোমরা তোমরা ছেলে ছোকরা কি না? কি কাণ্ডটাই না বাঁধিয়ে বসেছিলে বলো তো বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে তোমাকে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, তুমি ওই দিন রাত্রে পঞ্চমুণ্ডির আসনে কি করতে গিয়েছিলে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে দেখা হয়েছে, আর সেই বোধহয় বলেছে সাধুকে এইসব কথা। আমাকে চুপ করে থাকতে দেখে সাধু বললেন, কি ভাবছো আমি কি করে জানলাম, তাই না? আরে বাপু, তোমরা কতটুকুই বা জানো আর কতটুকুই বা বোঝো? তোমাদের দেখলে না আমার বড় দয়া হয়। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বললে আমাকে এইসব, নাহলে আমি জানবো কোত্থেকে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো, এই অনেক। আর কখনো ওরম পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে আমি সংকল্প করলাম 2-1 দিনের মধ্যেই আমি এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই আর কি। কিন্তু আমার ভাগ্যলিপি ছিল অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিনই পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিজাম থেকে ডাক্তার এনে তার সেবা শুশ্রূষা করে ওই
দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুললাম, এবং দিন 10 পরেই আমি একদিন বললাম, সাধুজি, আমি চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে আমায় বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছুই হচ্ছে না। নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদ ভোগ করা, দুটো পেটের ভাতের লোভে তো আর আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা তিনি বললেন না। সন্ধ্যার কিছু আগে আমাকে ডেকে তিনি কাছে বসালেন এবং বললেন, ভেবেছিলাম এ পথে তোমায় নামাবো না, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা আমার কাছে বড় কষ্টের বিষয়। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, আমার ছেলের মতো আমার সেবা করেছো তুমি, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি বাবা, তোমার সাহস আছে তো? আগে হ্যাঁ সাধুজি, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা তাকে বললাম। এতদিন পরে আজ প্রথমই আমি সাধুকে পাগলির কথা বললাম। সাধু দেখি অবাক হয়ে আমায় বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি যে তার হাত থেকে এত সহজে মুক্তি পেয়েছ, এ কেবলমাত্র তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে তুমি। কি সর্বনাশ! ওকে ওকে আমরা পর্যন্ত ভয় পেয়ে চলি। ও কেমন তুমি জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, গোকরো সাপ দেখলে ভয় করে চলে, ও ঠিক তেমনই। ওর নিম্নতন্ত্রের ক্ষমতা অসাধারণ। ওর ইতিহাস বড়ই অদ্ভুত। তা অন্য কোনো একদিন বলবো তোমায়। কতদিন ছিলে ওর সঙ্গে? প্রায় 2 মাসের মতো। ওর সঙ্গে যখন ছিলে তখন নিশ্চয়ই কিছু কিছু অধিকার তোমার হয়েছে। বেশ, মন্ত্র আমি তোমাকে দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি তুমি সেদিন রাত্রে পঞ্চমন্দির আসনে কি জন্য গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে দেখো পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশা বিহারিণীর রূপসীর টানে। এ কথা গুরু স্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি তোমাকে। তুমি সেদিন রাত্রে যাকে ছাতিম তলায় বসে থাকতে দেখেছিলে, সে কিন্তু তোমার আমার মতো দেহধারী মানুষ নয়। শুনে তো মশাই আমার গা একেবারে শিউরে উঠল। দেহধারী জীবই নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেদনি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। তবে শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার বিশাল বড় মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কোলার্ণব আর মহাডামর, এই 2 শ্রেষ্ঠ তন্ত্রের তার অধিকার ছিল সমান। মহাডামর তন্ত্রের একটা
নিম্ন শাখার নাম হলো ভূত ডামর। আমি তখন যুবক, এই এই তোমারই মতন বয়স হবে আমার। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামর তন্ত্রের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরেছিলেন। ও পথ থেকে আমাকে ফেরাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাই কি হয়? অদৃষ্টি লিপি বলতে আর কি বলেছে তবে? এই তোমার যেমন। ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের নাম হলো যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কারো সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকবে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে তুমি মাতৃভাবে পেতে পারো, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যা রূপে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে তুমি তাদেরকে পেতে পারো। এই সব যোগিনীদের কেউ ভালো, আবার কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই। এরা কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে থাকে না। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হলো অখ্যাত সর্বপক্ষামি যোগিনী সাধনাত্তম সর্বার্থ সাধনং নাম দেহিনাম সর্বসিদ্ধিগম অতি গুজ্জা মহাবিদ্যা দেবী নামপি দুর্লভা। তুমি সেদিন যে দেবীকে দেখেছিলে, তিনি এই রকমই একজন জীব। যদি তোমার সাহস থাকে তবে সে মন্ত্র আমি তোমাকে দেব, কিন্তু যদি আমার নিষেধ শোনো তাহলে বলবো এ পথে তুমি এসো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি নাছোড় বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার আমায় বললেন, তাহলে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহা, কি বিপদেই না পড়েছি এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে তুমি কন্যা ভাবে, ভগ্নী ভাবে এবং ভার্যা ভাবেও পেতে পারো। তবে যদি আমার কথা শোনো, কখনো ভার্যা ভাবে পেতে চেও না। এর বিপদের দিক তোমাকে আমি বলি। ভার্যা ভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত। হয় তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে রাখবে, না হলে তোমাকে উন্মাদ করে ছেড়ে দেবে। এদের সামলানো বড়ই কঠিন। সাধুজি অবশেষে আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা ছেড়ে এবার তোমায় চলে যেতে হবে। তোমায় আর আমি এখানে রাখতে পারবো না, কারণ এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। সেই ভালো, আমিও তা চাইনে। আমার ভয় ছিল যে হয়তো সাধুজিও মাথু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অদ্ভুত করে যা তা আমায় দেখাতে পারে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন?
আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিল না। তারপর যে আমার টাইফয়েড হয়েছিল সেটা বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসরে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সেসব কথা। তারপর সেখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আরো একটা নির্জন জায়গায়। ওখান থেকেই 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল কিছু দূরে, সেখানেই থাকতাম। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকম 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাসও কেটে গেল, কিছুই দেখতে পাই না। মন্ত্রের ওপর বিশ্বাস আমার ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম, বুঝলে, যে 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিছুই হবে না। 6 মাস সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়মই আমি পালন করলাম। পদ্মাসনং সমাস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম অমিষান্নৈ পূপসুপ্পৈ সংপুষ্পে মহাসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙুট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির ওপর হোম করে ওং টং ঠং ঝং ইং খং মহাসুন্দর্যই নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার, কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালাও আনলাম। তার মালা ও চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে আমি ধ্যানে বসলাম। সারা রাত আমার কেটে গেল। বললাম, কিছু দেখলেন? আরে দূর, ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল আমার। ধ্যান জব হোমে আমার কিছুই ফলাফল হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু আমায় বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাধু পাগলি, তেমনই এই সাধু। তন্ত্র তন্ত্র সব বাজে কথা, খানিকটা হিপনোটিজম জানে, তার বলেই মূর্খ গ্রাম লোকদের ঠকিয়ে খায়। এইসব ভাবি বটে, কিন্তু জবটা আমি কিছুতেই ছাড়তে পারিনি। অভ্যাস মতো আমি করেই যাই। ওটা যেন আমার একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে আরো 4-5 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে ওই আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলবো না। যা যা হলো একটার পর আরো একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন 4-5 সেকেন্ড পেয়েছি, তখন আমার সেদিকেই মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীরই গন্ধ। বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলিনা আছে। তারপরেই
আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসে আমি মন্ত্র জপ করছিলাম তারই আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও এমনভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠল। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসরে বসার রাত্রের সেই অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি হলো। কিন্তু মনে মনে আমি সংকল্প করলাম, জ্ঞান আমি কিছুতেই হারাবো না। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে আছে। জিজ্ঞেস করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, দেখুন মশাই, নিজের চোখে আর সুস্থ শরীরে বিশ্বাস করো না করো সেটা আলাদা কথা, কিন্তু যা আমি দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হয় না। মধুসুন্দরী দেবীর ধ্যানেই আছে। উদ্যত ভানু প্রতিকাশা বিদ্যুৎ পুঞ্জ নিভাসুতি নিরাম্বর পরিধানা মদ বিহল লোচনা নানালঙ্কার শোভাড্ডা কস্তুরী গন্ধমোদিতা কমলাঙ্গিং স্মের মুখিং পিনোত্তুঙ্গ গয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নেই। ওই যে বলেছে না, মদ বিভল লোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে, বুঝেছো? আমি অধীর হয়ে বললাম, আরে বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছে সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদীর তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম আমি প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্র কণা জ্যোৎস্না রূপে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3 মাস দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাসই। এইসব কথাও বলা এখন আমার পক্ষে বেশ বেদনাদায়ক।
কত বেদনাদায়ক তুমি জানো না হে। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা আমি ওই 3 মাসেই পেয়েছিলাম। দেবী বটে, কারণ মানুষের সাধ্য নেই অমন ভালোবাসার, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল তো ভাববেই, হয়তো ভাবছো এখনো। তুমি কেন, আমার স্ত্রীও আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান দিয়ে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে আর বরাকর নদীর শালবনে কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে যে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো, তা কি বলবো তোমায়। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্যে। কয়েক প্রহরের জন্যে সময় স্থির হয়ে নিশ্চুপ হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন প্রাঙ্গণে। একদিন একটা বিপদ ঘটল, বুঝলে। একটা সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতেই তার বাড়ি। অনেকদিন থেকে তাকে আমি দেখছি, সেও আমায় দেখে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় সে তার বাঁকা বাংলায় আমায় বললে, ছেলে হয়ে হয়ে খালি মারা যায় বাবা, তোমার কাছে কোনো মাদুলি পাওয়া যাবে? এমন ভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প আমি করলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম এক অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন নোলজিহ্বা করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সেটা মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচিনীও হয় না, সে মানবী থেকে যায়। ভীষণ পুঁতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। তখনই দেখে মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচিও বটে। এদের কোনো ধর্মাধর্ম নেই, সব করতে পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো, বুঝলে। পিশাচি মধুসুন্দরী তা বুঝেই আমায় বললে, ভয় কিসের? আমি বললাম, ভয় কই? তুমি রাগ করেছ কেন? খলখল অট্ট আসে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি আমায় বললে,
চিনতে পারবে? তোমার সামনে দিয়ে সাঁওতালদের বউয়ের যদি কোনো সব জলে ভেসে যায়, চিনতে পারবে? যদি না চিনতে পারো তবে দুটি সব গড়াগড়ি করে তোমার সামনে দিয়ে গেলেও কাল নিশ্চয়ই লোকে চিনবে। হাত জড়ো করে বললাম, দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না। আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম তাকে। তখন আবার সে দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? তুমি যদি বলো আমি এখন দেখাই। ও আমি চাই না। তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রে থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই। হয়তো একদিন মরবো এরই হাতে। সাপুরের সাপ খেলায় মন্ত্রে আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই তো মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পর পিশাচি মূর্তি ভুলে গেলাম। দেবীর অনুপম প্রেম ও মধুর ব্যবহারে তাতেও বুঝলাম ও সাধারণ মানবী নয়। অমানসিক ধরনের এদের মন, মানুষের বিবর্তনের জীব এরা নয়। হয় তার ওপরে বা তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় না বহু দূর নিয়ে যাব। কোথায়? সে এখন বলবো না। কত দূরে? মানে কোন দিকে? এত দূরে আর এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী। দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম আমার মাথা ঠিক রইল না। কি বিপদ? তা বলতে পারবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে যে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলায় বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে। আমায় এ অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উড়ছে। এই অবস্থায় নাকি আমায় ধরে তারা। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি তো কিছুতেই আসবো না, আর ওরাও আমায় কিছুতেই ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই। সত্যি আমি ক্ষিপ্ত, আমি উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে আমায় নিকটবর্তী গ্রামের একটি গোয়াল গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে আমি
সেই রাত্রেই মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করলাম। দেবীকে বললাম যে আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না, কিন্তু তিনি নিষ্ঠুর হাসি হেসে আমায় বললেন, যেতেই হবে, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন যে এই রাত্রের পরে জীবনে তার সঙ্গে আর কখনোই আমার দেখা হবে না। তাই আগে থেকেই বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন আমায়। দেবী ত্রিকালজ্ঞা, তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি কথা জানলেন, আর হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে যে কে কি খাইয়ে আমায় পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসাও চলল, বছর খানেক পরে আমায় বিয়ে দিয়ে দিল। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞেস করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, আরে এ কি ছেলে খেলা নাকি? মারা যাব শেষে কোথায়, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আর আজকার কথা? অন্য নারী জীবনে এলে তিনি কি দেখা দেবেন? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে এবং উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না কে বলেছে? বললামই তো, ওই 3 মাসই আমি বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে। এদিকে ষড়ৈশ্বর্য শালিনী শক্তি রূপিণী যোগিনী, তেজে তার কাছেই ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিনয়। বরাকর নদীর ধারে শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। বুঝলে, এমনই কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাওয়ার সেই রাত্রিটিতেও বললেন যে নদী তীরের সেই 3 মাসের জীবন তিনিও ভুলবেন না। তার পক্ষেও সুলভ নয়। তাদের মতো সঙ্গী হারা, বন্ধু হারা জীব কোথাও নেই। প্রেমের কাঙাল তারাও। কতদিনের পরে একজন মানুষ তাদের সত্যিকারের চাওয়া চায়। তার জন্যই তাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য যে করতে পারে না তারা। কোথাও চিরদিন তারা থাকতে পারে না। কি না কি ঘটে যায় আর তাদেরকে ছেড়ে চলে যেতেই হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন তাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। সুখী ভেব না ওদের। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর কেন বলছিলেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই আমি মন দিতে পারিনে, কোনো দিকেই আমি মন দিতে পারিনে। মধ্যে তো দিন কতক আমি উন্মাদী হয়ে গিয়েছিলাম, বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠতে ওই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি। যা হয় একরকম সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে হয় উনি কখনো, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল।
আমিও বাইরে বেরিয়ে এসে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ এবং মুখের ভাবে এবং গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তা না হয় নাই বললাম। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলমে তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। গল্পের সাউন্ড ডিজাইনে অভিজিৎ এবং পোস্টার ডিজাইনে রিভু। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, ঈশানী, রিভু, শশাঙ্ক, সুস্মিতা এবং পারমিতা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।